ফর জয়নিং। তোমরা তোমাদের খাতা পেন একটু রেডি রেখো। আর আমি যখন একটু রেসপন্স চাইবো, একটু মাইক্রোফোনে তোমরা একটু কথা বলো, তাহলে আমার ভালো লাগবে। কেমন? আচ্ছা, আজকে তোমাদেরকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্স, এই যে বাক্যগুলো তৈরি হয়, এই বাক্যের অনেকগুলো রকম থাকে, প্রকার থাকে। সেই প্রকারগুলো কি কি? বাক্য কাকে বলে এটা তোমরা জেনেছো। ইউ হ্যাভ দ্য আইডিয়া হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্সের মূল জায়গাটাই হচ্ছে একটা গিভ এ মিনিংফুল একটা এক্সপ্রেশন, একটা মিনিংস চাই, একটা একটা অর্থ চাই। এবং সেখানে কতগুলো শব্দ নিয়ম মাফিক, নিয়ম মেনে শব্দগুলোকে এক জায়গায় করলে আমরা একটা মিনিং পাবো। এই এই ব্যাপারটাকে বলা হয় সেন্টেন্স। একটা সেন্টেন্স, তাড়াতাড়ি বসো, হ্যালো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, এবং খাতা কলম নাও, খাতা কলম নাও, রেডি করো। মাই ডিয়ার স্টুডেন্টস, গেট রেডি, খাতা কলম নাও। তাহলে সেন্টেন্স কাকে বলে আমি বললাম, যখন আমরা কতগুলো শব্দ আমরা ব্যাকরণের নিয়ম অনুযায়ী পরপর ব্যবহার করব একটা বিশেষ অর্থ পাওয়ার জন্য, সেইটাকে বলা হয় বাক্য। এটা তোমরা জানো। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? A sentence is made by using some words meaningfully and grammatically to get a new meaning. সেটাকেই বলা হয় বাক্য। তাহলে আমরা যদি বাক্যের ডেফিনিশনটা যদি জানলাম, তাহলে এবারে আমরা আলোচনা করব যে বাক্যের রকম কি, হোয়াট আর দ্য কাইন্ডস অফ সেন্টেন্সেস। তাহলে তোমরা এই ব্যাপারটাই একটু ধ্যান দাও। এই যে তোমরা লেখালেখি করছো বা তোমরা যে পড়ছো, তোমাদের যে টেক্সট গুলো আছে, তোমরা তাড়াতাড়ি বসো, ছটফট করছো কেন? তোমরা তাড়াতাড়ি বসো, গেট রেডি। আচ্ছা, তাহলে আমরা বাক্য নিয়ে আলোচনা করছি। বাক্য কাকে বলে মোটামুটি আমরা সেটাকে বললাম যে তোমরা লিখে নাও, তোমরা লিখে নাও। আমরা যখন কতকগুলো শব্দ কতকগুলো শব্দ পরপর অর্থপূর্ণভাবে অর্থপূর্ণভাবে এবং ব্যাকরণ সম্মতভাবে ব্যবহার করব, এবং একটি যুক্তিগ্রাহ্য অর্থ পাব, যুক্তিগ্রাহ্য অর্থ পাব, তাকেই বলবো বাক্য বা সেন্টেন্স। তাকেই বলবো বাক্য বা সেন্টেন্স। তাহলে বোঝা গেল একটা সেন্টেন্সের মূল উপাদান হচ্ছে some words. Some words are the essential components of a sentence. একটা বাক্যের মূল উপাদান হচ্ছে কতগুলো শব্দ। সেই শব্দগুলোকে শুড বি অ্যারেঞ্জড লজিক্যালি, মিনিংফুলি অ্যান্ড গ্রামাটিক্যালি। তিনটে জিনিস বললাম। কি কি বললাম? লজিক্যালি এক, দুই কি বললাম? মিনিংফুলি, তিন কি বললাম? গ্রামাটিক্যালি। তিনটে ব্যাপার, লজিক্যালি, মিনিংফুলি, গ্রামাটিক্যালি। আমরা শব্দগুলোকে যখন পরপর ব্যবহার করব টু গেট এ রেশনাল মিনিং, একটা যুক্তিপূর্ণ একটা অর্থ খুঁজে পাওয়ার জন্য, সেইটাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। যেমন ধরো, ইউ আর ইন দা ক্লাসরুম। তোমরা ক্লাসরুমের
মধ্যে আছো, এখানে একটা মিনিং পাচ্ছি। মিনিংটা কি? সেটা হচ্ছে তোমাদের অবস্থান। তোমাদের অবস্থানটা ক্লাসরুমের বাইরে নয়, তোমাদের অবস্থানটা ক্লাসরুমের ভেতরে। আমি সেন্টেন্স গুলো কি বলেছি? ইউটা প্লুরাল নাম্বার। ইউটা প্লুরাল নাম্বার, বুঝতে পারছো? হাত তোলো। বুঝতে পারছো আমি কি বললাম? ইউটা প্লুরাল নাম্বার, ভেরি গুড। তার সঙ্গে ভার্ব বললাম আর। ইউ আর প্লুরাল নাম্বার বলে আমি সেখানে বললাম আর, ইউ আর। কোথায় রয়েছো? ইন দা। ইন হচ্ছে একটা পজিশন, অবস্থান বোঝাচ্ছে। ইন, ইন এখানে পজিশন বোঝাচ্ছে, মানে তোমরা কোথায় আছো? ইনে আছো না আউটে আছো? তোমরা ক্লাসরুমের মধ্যে আছো, তার মানে ইন। কোথায় আছো? দা ক্লাসরুম, ক্লাসরুমের ভেতরে আছো। তাহলে এখানে আমি একটা মিনিংফুল সেন্টেন্স পেলাম। আবার যদি বলি যে স্টুডেন্টসরা ক্লাসরুমের ভেতরে নেই, স্টুডেন্টসরা ক্লাসরুমের ভেতরে নেই, এটাও তো একটা বাক্য। তারপর আমি কি বলবো? স্টুডেন্টস আর নট ইন দা ক্লাসরুম। এটা নেগেটিভ সেন্টেন্স হলো, আমি নট বসালাম। তাহলে প্রথমটা বলেছিলাম পজিটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর দ্বিতীয়টা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। নট বলেছি, নট নেগেটিভ ওয়ার্ড। এ কথাগুলো তোমরা মোটামুটি তোমরা জেনে এসেছো যে হোয়াট ইজ সেন্টেন্স। আবারও বারবার বলছি, সেন্টেন্সের মূল, সেন্টেন্স লেখার মূল জায়গাটাই হচ্ছে গ্রামার। তুমি যদি ব্যাকরণটা ঠিকঠাক জানো, তাহলে ইওর সেন্টেন্স উইল বি কারেক্ট। তাহলে তুমি যে বাক্য লিখবে সে বাক্য শুদ্ধ বাক্য হবে। আর যদি গ্রামার ভুল হয়, তাহলে তোমার বাক্য ভুল হবে। তাহলে আমরা যখন আজকের ক্লাসরুমে আমরা শুরু করছি, আলোচনা করছি কোন ব্যাপারে? যে সেন্টেন্স কনস্ট্রাকশন। সেন্টেন্স কনস্ট্রাকশন এবং সেন্টেন্সকে আমরা কখনো কখনো আবার চেঞ্জও করব, চেঞ্জ অফ সেন্টেন্স, যাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমাদের খাতায় এটা লিখে নাও, চেঞ্জ অফ সেন্টেন্স। লেখো, লেখো। তোমার পেছন দিকে কি এত লাগাচ্ছ? লেখো, চেঞ্জ অফ সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বাক্যের রূপান্তর, বাক্য চেঞ্জ করছি। কিরকম? তিন রকম বাক্য আছে। লেখো, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস। লিখে নাও, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস, তিন রকমের বাক্য আছে। এক নম্বর লেখো, নাম্বার এ লেখো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হয়েছে। নাম্বার বি লেখো কমপ্লেক্স সেন্টেন্স, COMPLEX, কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার সি লেখো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স তৈরি করতে গেলে আরো দুটো কম্পোনেন্ট জানতে হবে। নিচে লেখো, একটা লেখো ভার্বের, লেখো ফাইনিট ভার্ব, FINITE, FINITE, ফাইনিট ভার্ব, FINITE, ফাইনিট ভার্ব। এটা বাংলাটা কি? ব্র্যাকেটে লেখো সমাপিকা ক্রিয়া। দন্তেস ময়াকার পয়হস্যি কয়াকার, সমাপিকা ক্রিয়া। এটা বাংলায় বলো, বাংলা শব্দ সমাপিকা ক্রিয়া, ফাইনিট ভার্ব। আর নাম্বার বি দিয়ে লেখো ইনফাইনিট ভার্ব, INFINITE, INFINITE, ইনফাইনিট, ইনফাইনিট ভার্ব। এটা মানে লেখো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। লিখে নাও ব্র্যাকেটে, তোমরা খাতায় লিখে নাও অসমাপিকা ক্রিয়া। এখন এবারে দেখো সমাপিকা ক্রিয়া, এই ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব কথাটার মানে হচ্ছে, দ্য মিনিং অফ ফাইনিট ভার্ব। থ্যাংক ইউ স্টুডেন্টস ফ্রম নবাবগঞ্জ। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ for joining our class. We are now discussing sentence, simple sentence, complex sentence, compound sentence. কিন্তু একদিনে সবটা তো সম্ভব না, আমরা পরের পর ক্লাসে হবে। আজকে আমরা যেটা আলোচনা করছি, একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে
যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমরা একটু আগে বলেছি পরপর কিছু শব্দ যোগ করলে ব্যাকরণগতভাবে পরপর কিছু শব্দকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে, এবং একটা মিনিংফুল অর্থ পাই, যদি একটা মানে পাই, অর্থ পাই, যেটা খুব রেশনাল, হ্যাঁ, যেটাকে মেনে নেওয়া যায়, যুক্তিগ্রাহ্য, তবে সেটাকে বলা হবে সেন্টেন্স। সেই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে ভার্ব। ভার্ব দু রকমের লিখেছি, একটা ফাইনিট ভার্ব, একটা ইনফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কথাটার মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, FINITE। এই ফাইনিট ভার্ব কে কি বলা হয়? ড্যাশ দিয়ে লেখো, হোয়াট ইজ ফাইনিট ভার্ব। এটা লেখো, ফাইনিট ভার্ব কাকে বলে। লেখো, এ ভার্ব দ্যাট নিডস অ্যান অবজেক্ট। এ ভার্ব দ্যাট নিডস অ্যান অবজেক্ট, এটাকে বলে ফাইনিট ভার্ব। যেমন ধরো, যেমন ধরো সে, SAY, সেটা ফাইনিট ভার্ব। স্পিক, SPEAK, স্পিক ফাইনিট ভার্ব। যেমন দেখো ইট, EAT, ইট ফাইনিট ভার্ব। রিড, READ, রিড ফাইনিট ভার্ব। কারণ এগুলোকে অবজেক্ট লাগে। কিরকম? আমি রিড বলেছি, তাহলে হি ইজ রিডিং, সে পড়ছে, মানে কি পড়ছে? হি ইজ রিডিং বেঙ্গলি, হি ইজ রিডিং ইংলিশ, তাহলে ইংলিশটা বা বেঙ্গলিটা অবজেক্ট। তারপরে কি বললাম? হি ইজ ইটিং, সে খাচ্ছে। সে কি খাচ্ছে? হি ইজ ইটিং ব্রেড, সে রুটি খাচ্ছে। হি ইজ ইটিং ফিশ, সে মাছ খাচ্ছে। তাহলে ফিশটা, ব্রেডটা অবজেক্ট। ওকে। তারপর দেখো, যেমন দেখো বলছে হি ইজ স্পিক, হি ইজ স্পিকিং, সে কথা বলছে। কি কথা বলছে? হি স্পিকিং ইংলিশ, হি স্পিকিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সে ফরাসি ভাষা বলছে। তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম, তাহলে কর্মের দরকার হয়। এই যে ফাইনিট ভার্ব, এটাকে বলা হয় সকর্মক্রিয়া, মানে কর্মের দরকার হচ্ছে। আর যেটা অকর্মক্রিয়া সেটা ইনফাইনিট ভার্ব, সেটা মানে অকর্মক্রিয়া। যেমন দেখো স্লিপ, দেখো SLEEP, স্লিপ ইনফাইনিট ভার্ব, SLEEP, স্লিপ। আচ্ছা, যেমন দেখো শাউট, SHOUT, শাউট, শাউট মানে চিৎকার করা। হি ইজ শাউটিং, সে চিৎকার করছে। এখানে কোনো অবজেক্টের দরকার নেই, এখানে কোনো কর্মের দরকার নেই। নো, নো, নো অবজেক্ট। সুতরাং এগুলোকে বলা হচ্ছে ইনফাইনিট ভার্ব। তা আমরা যখন সিম্পল সেন্টেন্স যখন লিখছি, তখন সিম্পল সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের চেহারা, এটা কেমন হবে? তা হোয়াট ইজ, লেখো এবার কোশ্চেন, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলবো? হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? লেখো, এ সিম্পল সেন্টেন্স ইজ, এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান that has only one subject, only one subject, comma দাও, and only one finite verb, only one finite verb, FINITE। তাহলে এখানে দুটো জিনিস পেলাম। প্রথমে ভার্বের কাছে লিখেছি ফাইনিট ভার্ব, এটাকে আন্ডারলাইন করো। আর একটা বলেছি একটা সাবজেক্ট থাকবে, অনলি ওয়ান সাবজেক্ট, একটা মাত্র সাবজেক্ট থাকবে। আন্ডারলাইন করো, অনলি ওয়ান সাবজেক্ট, এটাকে আন্ডারলাইন করো। তাহলে একটি মাত্র কর্তা থাকবে, সাবজেক্ট মানে ওয়ান হু ইজ দ্য অ্যাক্টিং এজেন্ট, অ্যাক্টিভ এজেন্ট অফ দ্য সেন্টেন্স। বাক্যটাকে যে মূলত যে কন্ট্রোল করে তাকে বলা হয় সাবজেক্ট। কথাটা বুঝতে পেরেছো? একটা বাক্যকে যে মূল কন্ট্রোল করে, মূলভাবে মৌলিকভাবে যে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এবং যে ক্রিয়াপদটা থাকে ফাইনিট ক্রিয়াপদ, ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া বা সকর্ম ক্রিয়া, সেটাকে যে কন্ট্রোল করে সেটাকেই বলা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যদি বলি এটাকে, এইরকম বাক্যর মধ্যে, এইরকম বাক্য যদি তুমি লেখো, সেটা হবে এ সিম্পল সেন্টেন্স। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, লেখো,
एग्जाम्पल दी, देखो, द अर्थ मूव्स, MOVES, राउंड द सन, राउंड द सन, মানে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। তাহলে তুমি এখানে অনলি ওয়ান সাবজেক্ট কোনটা বলো? হ্যালো, অনলি ওয়ান সাবজেক্ট কোনটা বলো? একটা সাবজেক্ট কোনটা? কে এখানে সাবজেক্ট? আর কে কোনটা পাইনিক ভার্ব? তাড়াতাড়ি বলো, একটু মাইক্রোফোন নিয়ে বলো। এই গল্প করছো কেন? এ কি? হোয়াই আর ইউ গসিপিং? হ্যাঁ, রাউন্ডটা স্যার হ্যালো, বলো ভার্ব। বলো বলো। রাউন্ডটা হলো ভার্ব। মোটেই নয়, হলো না। আচ্ছা, সাবজেক্ট কোনটা বলো তো? সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে কে? ভার্ব কোনটা? ভার্বটা কোনটা সেটা বলো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে ঘোরাফেরা করছে, ঘুরছে, ঘোরাটাই ক্রিয়াপদ, বলো। তাহলে মুভটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখানে কে মুভ করছে বলো? কে মুভ করছে? মাইক্রোফোন নিয়ে বলো, কে মুভ করছে? হু মুভস? কে মুভ করছে বলো? আর্থ। দ্য আর্থ। তাহলে আর্থ এখানে সাবজেক্ট, মুভস এখানে ফাইনিট ভার্ব। আর এখানে কিচ্ছু নেই, একটা মাত্র ফাইনিট ভার্ব এবং একটা মাত্র সাবজেক্ট আছে। তাহলে এটাকে বলা হয়, কি বলা হয়, কি বাক্য বলো? ভেরি গুড, ইউ আর রেসপন্ডিং ওয়েল। বলো বলো, এটা কি ধরনের বাক্য? এটাকে বলে সিম্পল সেন্টেন্স বা সাধারণ বাক্য, তাই তো? আচ্ছা, আরেকটা বলা যেতে পারে, দ্য বয়েজ, দ্য বয়েজ প্লে ফুটবল, দ্য বয়েজ প্লে ফুটবল। তাহলে এখানে ফাইনিট ভার্ব কোনটা বলো? প্লেজ। হ্যাঁ, হ্যাঁ, প্লেজ। হ্যাঁ, প্লে, প্লে, PLAY, প্লে। ভেরি গুড, ভেরি গুড। প্লেটা এখানে ফাইনিট ভার্ব। আর এখানে সাবজেক্ট কে? বয়েজ। বয়েজ। আচ্ছা, এবার যদি বলি অবজেক্ট কোনটা? তুমি ক্রিয়াপদকে প্রশ্ন করো, কি খেলছে? স্যার ফুটবলটা অবজেক্ট হবে। ফুটবল ফুটবল, খেলছে। ফুটবল খেলছে। ফুটবল ইজ দ্য অবজেক্ট। তাহলে দেখা যাচ্ছে ভার্বটা যদি হয় প্লে, তাহলে তার অবজেক্ট হচ্ছে ফুটবল। আর এটার এজেন্ট কে? এই ক্রিয়াপদকে, এই প্লেটাকে কে কন্ট্রোল করছে? দ্য বয়েজ, তাহলে ছেলেরা। তাহলে ছেলেরা এখানে সাবজেক্ট, দ্য প্লে হচ্ছে ফাইনিট ভার্ব, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে এই যে বাক্যের চেহারাটা, এটাকে বলা হচ্ছে, কি বললাম, সিম্পল সেন্টেন্স। তার মানে দেখা যাচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে এবং একটি মাত্র সাবজেক্ট থাকবে। এটাই হচ্ছে মূল কথা। সাধারণ বাক্য বা সহজ বাক্য বা সরল বাক্য, এটাকে সরল বাক্যও বলা হয় বা সাধারণ বাক্যও বলা হয়। এখানে কোনো রকম ক্লজ থাকবে না। তাহলে সেন্টেন্স যদি আমরা শিখলাম, এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সেটা আমি পরে আসছি। এর আগে আরেকটা জিনিস লিখে নাও, ক্লজ। লেখো CLAUSE, ক্লজ। ক্লজের বাংলা শব্দ লেখো বাক্যাংশ। লিখে নাও, বাক্যাংশ। ক্লজের বাংলা শব্দ বাক্যাংশ। তাহলে তার মানে এ পার্ট অফ এ সেন্টেন্স, এ পার্ট অফ এ সেন্টেন্স, এটাকে বলা হয় ক্লজ। তাহলে আমরা ইংরেজিতে লিখি, লিখে রাখো, এ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, এ পার্ট অফ এ সেন্টেন্স। ইট বিকামস, লেখো স্টপ দিয়ে, ইট বিকামস
সাবঅর্ডিনেট ক্লজ, লেখো SUBORDINATE, it becomes subordinate. SUBORDINATE, it becomes subordinate. Or লেখো dependent clause, DEPENDENT, dependent clause, subordinate clause or dependent clause, which লেখো which depends on the main clause, MAIN, main clause, or principal clause, PRINCIPAL, principal clause. তাহলে একটা ক্লজ শব্দটার মানে বললাম যে পার্ট অফ এ সেন্টেন্স। ভালো কথা। ক্লজ তাহলে দু রকমের হচ্ছে, একটা হচ্ছে মেন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো বাক্যাংশ, এগুলো পরনির্ভরশীল। আর প্রিন্সিপাল ক্লজ কখনোই পরনির্ভরশীল নয়, তো সেটা আমাকে লিখতে হবে। এবারে নেক্সট লেখো, নেক্সট প্যারা, নেক্সট পয়েন্ট লেখো, এ প্রিন্সিপাল ক্লজ, a principal clause is independent, স্বাধীন, INDEPENDENT, independent. A principal clause is independent because কারণটা কি, this part লেখো, because it does not depend on other clause, it does not depend on other clause. ব্যাস, এইটুকু যদি তোমরা মনে রাখো তাহলে অনেকটা। তাহলে আজকের আলোচনায় আমরা এগোলাম যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের মূল অংশটা কি সেটা বললাম। যেমন আবারও বলছি, রিপিট করছি, যারা দেরিতে ঢুকেছো ক্লাসরুমে তাদের জন্য, সেন্টেন্সের মূল যে অংশগুলো, যে পার্টস গুলো থাকে, সেগুলো জয়েন করলে তবে একটা বাক্য তৈরি হবে। তার মধ্যে প্রধান হচ্ছে একটা সাবজেক্ট চাই, একটা ক্রিয়াপদ, একটা ভার্ব চাই, একটা অবজেক্ট চাই, এবং পরপর সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে পরপর সুন্দরভাবে ব্যবহার করতে হবে। কেন করতে হবে? তাহলে একটা সুন্দর অর্থ আসবে, একটা মিনিং আসবে, সেই মিনিংটা খুব রেশনাল হবে, যুক্তিযুক্ত মিনিং হবে। হ্যাঁ, কথাটা বলছো, লজিক্যাল বা রেশনাল মিনিং, তবেই সেটা একটা বাক্য তৈরি হবে। এখন এবার এই বাক্যের আবার কত রকম আছে, এমনি তোমরা অ্যাসার্টিভ বাক্য আছে, পজিটিভ বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে, এক্সক্লামেটরি বাক্য আছে, অপটেটিভ বাক্য আছে, এসব তোমরা জানো। কিন্তু আজকে আমি যেটা বলছি, একটা বাক্যের গঠন, বাক্যটা সিম্পল হয়, বাক্যটা কমপ্লেক্স হয়, বাক্যটা কম্পাউন্ড হয়। তা একদিনে তো আর সব তোমরা বুঝতে পারবে না, একটু একটু করে আমরা এগোবো। তা আজকে আমরা একটুখানি হিসেব নিকেশ করে নিই যে সিম্পল সেন্টেন্সটা কি। এখন এই সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝতে গেলে একটু ক্লজের ব্যাপারটা বুঝতে হবে। যার জন্য আমরা বললাম হোয়াট ইজ ক্লজ। তোমরা কি বুঝলে? ক্লজ হচ্ছে বাক্যাংশ, মানে এ পার্ট অফ এ সেন্টেন্স। দু রকমের ক্লজ হয়, প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে সাব ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ।
বেশ, মেন ক্লজ কোনটা? মেন ক্লজে যেখানে সাবজেক্ট যেখানে কন্ট্রোল করছে তার ক্রিয়াপদকে, ভার্বকে, এবং সে অন্য আর কোনো ক্রিয়াপদকে সে কন্ট্রোল করতে পারছে না, সে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, এই অংশটা। আর বাক্যে যদি আর একটা অংশ থাকে, সেটা হচ্ছে পরনির্ভর, সেটা এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করবে, সেই অংশটুকু আলাদাভাবে অর্থপূর্ণ হয় না। সাবঅর্ডিনেট ক্লজ কখনো একা একা অর্থপূর্ণ হয় না, তাকে অর্থপূর্ণ হতে গেলে ডিপেন্ড করতে হয় মেন ক্লজের ওপরে। কেমন? যেমন ছেলেটা অসুস্থ বলে স্কুলে গেল না, ছেলেটা স্কুলে গেল না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এটা যদি বাদ দিয়ে বলি যে ছেলেটা অসুস্থ ছিল বলে, যে যদি আমি একটা ছেদ চিহ্ন দিই, দাঁড়ি, তাহলে বাক্যটা কি কমপ্লিট হলো? হলো না। খুব বৃষ্টি হচ্ছিল বলে বাবা অফিস গেলেন না, বাবা অফিস গেলেন না, এটা হচ্ছে মেন সেন্টেন্স, মেন ক্লজ। খুব বৃষ্টি হচ্ছিল বলে, এইটা যদি বলে আমি থেমে যাই, এটা কিন্তু নট এ কমপ্লিট সেন্টেন্স, নট এ কমপ্লিট সেন্টেন্স, এটা সম্পূর্ণ বাক্য নয়। এটা নির্ভর করছে আরেকটার উপর, আরেকটার উপরে। আমার বাবা অফিসে গেলেন না বিকজ ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। প্রচুর বৃষ্টি হচ্ছিল, হেভিলি, দারুণ বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমার বাবা অফিসে গেলেন না। আমি ডিড নট স্কুল, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গেলাম না বিকজ আই ফেল্ট ইল, কারণ আমি অসুস্থ, আমার শরীরটা ভাল লাগছিল না। আই হ্যাড ফিভার, আই হ্যাড অ্যান অ্যাটাক অফ ফিভার। এই যে বিকজ আই হ্যাড অ্যান অ্যাটাক অফ ফিভার, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কখনোই ইন্ডিপেন্ডেন্ট নয়। কিন্তু আমি স্কুলে গেলাম না, এটা ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ। হ্যালো, আমি কি তাহলে ব্যাপারটা বোঝা গেল? বুঝতে পারলে? একটু হাত তোলো, একটু বলো শুনি, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, এইটাকে আগে বুঝে নিতে হবে, তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে পারবো, কমপ্লেক্স থেকে সিম্পলে আসতে পারবো। এই যে পরিবর্তন হবে, এই যে চেঞ্জ হবে, এই যে ট্রান্সফরমেশন হবে, এই যে শিফটিং হবে, শিফটিং, একটা সেন্টেন্সের চেহারাটাকে, সেন্টেন্সের অবয়বটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, শিফট করা হচ্ছে, সেটা তো ম্যাজিক নয়। আমার হাতে একমাত্র অস্ত্র হচ্ছে গ্রামার, ব্যাকরণ। গ্রামারটা যার জন্য তোমাদের একটু শিখতে হচ্ছে, এটা যদি শিখতে পারো তাহলে ইউ ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। ওকে, তাহলে আমরা একটা বাক্য বললাম যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই বাক্যটা সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি একটা বাক্য বলি, লেখো, লেখো, মাই সিস্টার, আমার বোন, মাই সিস্টার নোজ, KNOWS, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একটা বড় সেন্টেন্স, এখানে দুটো ক্লজ আছে। দেখো প্রথমটা কি, মাই সিস্টার নোজ, মূল ভার্ব কোনটা? কেউ একজন বলবে মূল ভার্ব কোনটা? বলো, নো, মূল ভার্ব কোনটা? ক্রিয়াপদ কোনটা? নোজ, নোজ। এখানে এই ক্রিয়াপদটাকে কে কন্ট্রোল করছে? এজেন্ট কে, মেন এজেন্ট কে? এই নোজটা কে জানে? বলো, মাই সিস্টার, জোরে বলো, মাই, মাই সিস্টার। মাই সিস্টার, তাহলে মাই সিস্টার ইজ দ্য সাবজেক্ট। ওকে, তাহলে আর নোজটা হচ্ছে ফাইনিট ভার্ব, তাহলে মাই সিস্টার নোজ, এটা কিন্তু মেন ক্লজ। ব্যাস, এটা একটা অর্থ আছে। কিন্তু যদি আমি বলি
মাই সিস্টার নোজটাকে আমি যদি অফ করে দিই, যদি বলি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কিন্তু ঠিক মানে হলো না। দ্যাটের তাহলে দরকারটা কি? দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার মানে এই দ্যাট মুভস রাউন্ড দ্য সান এই অংশটা হচ্ছে বাক্যাংশ। এটা একটা পার্ট অফ এ সেন্টেন্স, এটাই পার্ট অফ এ সেন্টেন্স। এই অংশটা নির্ভর করছে কার উপরে? ওই ভার্বটা, প্রিন্সিপাল ভার্ব, সেটা হচ্ছে নোজ। আমার বোন কি জানে? আমার বোন কি জানে? হোয়াট নোজ, হোয়াট শি নোজ, কি জানে? দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ হলো। ঠিক আছে? তাহলে এই বাক্যটা এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটা জটিল হলো। এটাই আমি বলতে চাইছিলাম, এটাই আমি বলতে চাইছিলাম। আবার দেখো, আমি এই বাক্যটাকে আবার একটু ঘুরিয়ে আরেক ভাবে বলবো, আমি শিফট করে দেবো। সেটা তোমাকে জানতে হবে। লেখো, তোমরা লিখে নাও সেটা আরেকটা ফর্ম। আচ্ছা, আগেরটা লিখলে তো ব্র্যাকেটে কমপ্লেক্স সেন্টেন্স, তো লিখে নাও কমপ্লেক্স সেন্টেন্স, লিখে দাও ব্র্যাকেট করে। তাহলে প্রথমটা হলো ছিল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা ব্র্যাকেটে লিখেছো সিম্পল সেন্টেন্স। দ্বিতীয়টা কি হলো? মাই সিস্টার নোজ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবার এই বাক্য দুটো পেলাম, এটা আর নতুন বাক্য বলবো। লেখো 3 নম্বর বাক্য, লেখো নাম্বার 3। দেখো, এটা আবার এই বাক্যের চেহারাটা বদলে যাবে, এই বাক্যের চেহারাটা আবার অন্যরকম হয়ে যাবে। দেখো, লেখো, লেখো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ইংরেজিতে করে দাও, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হলো, এটা একটা অংশ। অ্যান্ড, এবং, মাই সিস্টার নোজ ইট, মাই সিস্টার নোজ ইট, আমার বোন এটা জানে। তাহলে দেখো, এখানে দুটো বাক্য আছে। একটা হচ্ছে মাই সিস্টার নোজ ইট, আমি এই অংশটা যদি বলি মাই সিস্টার নোজ ইট, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আর প্রথমটা যেটা আছে অংশটা, সেটা হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, সরি, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, মানে সম্পূর্ণ বাক্য। মাঝখানে একটা কনজাংশন যোগ হয়েছে, অ্যান্ড, AND, এই অ্যান্ডটা যোগ হয়েছে। এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এবং এটা আমার বোন জানে। এই অ্যান্ডটা যোগ করলে, অ্যান্ডটাকে বলা হয় কনজাংশন। এটা একটা ভ্যাকাম, দুটো কম্পার্টমেন্টে যোগ করলো অ্যান্ড দিয়ে, এটা কনজাংশন, এটা জাংশন। অ্যান্ডটা, এটা অ্যাডিশন করছে, যোগ করছে, অ্যাড করছে। এই অ্যাডটাকে বলা হয় কনজাংশন। তোমরা পড়েছো ব্যাকরণে, CONJUNCTION, বুঝতে পেরেছো? এই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে এই কনজাংশন গুলো খুব দরকার। লেখো, এ ফিউ কনজাংশনস, লেখো, এ ফিউ কনজাংশনস, এ ফিউ কনজাংশনস লাইক, লেখো, বাট, অ্যান্ড, সব কমা দিয়ে দিয়ে লেখো, অ্যান্ড, অর, কমা দাও, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, কি কি বললাম বলো? বাট, অর, তারপরে কি বললাম? অ্যাজ ওয়েল অ্যাজ হলো। তাহলে বাট হলো, অর হলো, অ্যাজ ওয়েল অ্যাজ হলো, আরেকটা শব্দ লেখো কমা দিয়ে, আদারওয়াইজ, OTHERWISE, আদারওয়াইজ, আদারওয়াইজ, ইত্যাদি।
যোগ করতে হয়, এগুলো যোগ করতে হয়। কেন? ফর মেকিং কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে এগুলো ব্যবহার করতে হয়। অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, আদারওয়াইজ। অ্যান্ডটা লিখেছো তো? অ্যান্ড, হ্যালো, অ্যান্ড লিখেছো? এনডি, অ্যান্ড? হাত তোলো না, আমি বুঝতে পারছি না। অ্যান্ডটা লিখে নাও, অ্যান্ড, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যান্ড, অর, আদারওয়াইজ, বাট, এগুলো সব যোগ করলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে আজকে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তিনটে সেন্টেন্সে মোটামুটি এর চেহারাটা কেমন হয় এবং একটা থেকে আরেকটা শিফট করলে কেমন হয় সে নিয়ে আমরা একটু ডিসকাস করলাম তোমাদের ক্লাসে। কিন্তু এখনো দীর্ঘ আলোচনা আছে, সেটা তো আর একদিনে হবে না, আমাদের সময় কম। এরপরে তোমাদের মাস্টারমশাইরা দে আর ওয়েটিং টু টেক ইউর নেক্সট ক্লাস। খুব স্বাভাবিকভাবেই আমাদের এই স্বল্প সময়ের মধ্যেই একটু একটু করে আলোচনা করতে হবে।